আসসালামু আলাইকুম। এসিসিএস, ইমা বা আইসিএমএবি ইত্যাদি বিভিন্ন প্রফেশনাল কোর্সে, প্রফেশনাল এক্সামিনেশনে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটা থাকে তার একটি টপিক হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এবং ক্যাপিটাল বাজেটিং থেকে মোটামুটি ভালো একটি ওয়েট প্রতি কোশ্চেনেই থাকে, প্রতিবার কোশ্চেনেই থাকে। সেটা 12 থেকে 15 মার্কস হতে পারে। এবং আহ, এখানে আসলে বিভিন্ন ডেপথে, বিভিন্ন লেভেলে যে লার্নিং অবজেক্টিভসগুলো আছে সেগুলো আসলে টেস্ট করা হয়। সো আমরা যদি একটু চিন্তা করি যে আসলে পরীক্ষাগুলোতে এই যে ট্রিক্সগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে দেখা যাচ্ছে রিপিটেডলি একই ট্রিক বিভিন্ন কোশ্চেনে বিভিন্নভাবে এমবেডেড থাকে। এবং এই প্যাটার্নগুলো যদি আমরা একটু আগে থেকেই একটু প্রিপারেশন নিয়ে রাখি তাহলে মোটামুটি আহ, একটু কনফিডেন্সের সাথে একটু মোর একটু লেসার টাইম ব্যবহার করে মোর অ্যাকুরেটলি আমরা এই ম্যাথগুলো অ্যাটেম্প্ট করতে পারি। সো এখানে আমরা 13টা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করেছি যে 13টা পয়েন্ট আসলে রিপিটেডলি টেস্ট এক্সামে এমবেডেড থাকে, এক্সাম কোশ্চেনে এমবেডেড থাকে এবং এগুলো টেস্ট করা হয়। সো আমরা আগে থেকে একটু প্রিপার থাকলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। সো আমরা প্রথম পয়েন্টে যাচ্ছি। প্রথম পয়েন্টটা একেবারেই একটা বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যদি ইয়ার টু ইয়ার ক্যাশ ফ্লো গুলো আনইকুয়াল হয়, তাহলে যেহেতু আনইকুয়াল তাহলে আমার যে এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বের করব, সেক্ষেত্রে আমি কোনো অ্যানুইটি বা পারপিচুইটির ফর্মুলা ব্যবহার করতে পারছি না। তো নর্মাল নিয়মে স্বাভাবিক আমরা জানি, আমরা স্বাভাবিক নিয়মে প্রতিটা ক্যাশ ফ্লোকে, প্রতিটা ইয়ারের ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট ব্যাক টু প্রেজেন্ট ডে অর্থাৎ ইয়ার জিরোতে, ডে জিরোতে নিয়ে আসতে পারি এবং সেগুলো যোগ করলে এনপিভি হয়ে যায়। তো এখানে একটা এক্সাম্পল নেওয়া আছে, এখানে কোনো আউটফ্লো নাই, ফার্স্ট ইয়ার এন্ডে, এগুলো সব ইয়ার এন্ডে। ফার্স্ট ইয়ার এন্ডে ইনফ্লো হচ্ছে 5000, তারপর সেকেন্ড ইয়ারে 7000 এবং থার্ড ইয়ার 10,000। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হচ্ছে 10%। তো এই প্রত্যেকটা ইয়ারের ক্যাশ ফ্লোগুলোকে আলাদা আলাদাভাবে ডিসকাউন্ট করে সাম আপ করলে আমরা এনপিভি পেয়ে যাব। এখানে এনপিভি আসছে দিস ইকাল টু 17,000 সামথিং, আর 17,843। যেহেতু আউটফ্লো ছিল না, কিছু মাইনাস হয়নি, সো দিস ইজ দ্য এনপিভি। আনইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে তাই করতে হবে। কিন্তু যদি আমাদের এর পরের পয়েন্ট ইকুয়াল যদি ক্যাশ ফ্লো হয়, তাহলে ওই আগের নিয়মে আনইকুয়ালে যেভাবে ইয়ার টু ইয়ার ডিসকাউন্ট করলে করা যেত, বাট আমরা যদি অনেকগুলো ইয়ার থাকে তাহলে আমরা একটু ইকোনমি পেতে পারি, টাইম কম সময়ে আমরা ক্যালকুলেট করতে পারি যদি আমরা অ্যানুইটি ফ্যাক্টর বা পিভিএফ ফ্যাক্টরটা ব্যবহার করি। সো এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, আমাদের প্রতি বছরের ইকুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে 6,000 টাকা ফর 4 ইয়ার্স, রিকোয়ার্ড রেট হচ্ছে 10%। তাহলে পিভিএফএ ফর অ্যাট 10% ফর 4 ইয়ার্স হচ্ছে 3.169, এই ফর্মুলাটা ব্যবহার করলে হয়ে যাবে 6,000 ইন্টু দিস, এটা হচ্ছে এনপিভি। অ্যাগেন এখানে কোনো ইনিশিয়াল আউটফ্লো ছিল না, সো দিস ইজ দ্য এনপিভি। নর্মালি আমরা এই কাজ করি, এটা বড় কিছু নয়। তারপর একটা বিষয় থাকতে পারে, আমার হয়তো প্রজেক্টটা ফর সার্টেন পিরিয়ড আমার আলাদা ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লোজ বলা আছে, তারপরে বলা হয়েছে যে একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট উইল কন্টিনিউ ফর এভার উইথ অর উইদাউট গ্রোথ, তার মানে একটা পারপিচুইটির মতো থাকতে পারে। তো সেক্ষেত্রে পারপিচুইটিটাকে আমরা টার্মিনাল ভ্যালুটাকে বের করবো, তারপর সেটাকে আমরা ডিসকাউন্ট ব্যাক করে প্রেজেন্ট ডেতে আনতে পারি এবং সেটা আসলে এনপিভিতে কন্ট্রিবিউট করবে। আর অন্যান্য ইয়ারেরটা তো আছে, অন্যান্য ইয়ারের ক্যাশ ফ্লো তো আছে, বাট এই পার্টটাও, টার্মিনাল যে পার্টটা, টার্মিনাল ক্যাশ ফ্লো, সেটাও কন্ট্রিবিউট করবে। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমার হচ্ছে টার্মিনাল ভ্যালু, এটা হচ্ছে আফটার 5 ইয়ার্স বলা আছে, ইয়েস আফটার 5 ইয়ার্স 2,000 টাকা ফর এভার, কোনো গ্রোথ নেই। সো এটা পারপিচুইটি ভ্যালু হচ্ছে 20,000 অ্যাট ইয়ার 5, এটার পারপিচুইটি ভ্যালু অ্যাট ইয়ার 5, তার মানে হচ্ছে আমার এই 2,000 অ্যাকচুয়ালি ইজ কামিং ফ্রম দ্য 6th ইয়ার, তাই না? তার অর্থ তাই। আচ্ছা, তারপর সেটাকে আমি এই 20,000 আসলে যেটা টার্মিনাল ভ্যালু, এটাকে আবার ডিসকাউন্ট ব্যাক করলাম টু গেট দ্য ডে জিরো প্রেজেন্ট ভ্যালু। সেটাকে আবার ওই
10% রেটে 5 বছরের ডিসকাউন্ট করলে 12,418 টাকা আসছে। তো এটা কন্ট্রিবিউট করবে টু দ্য ওভারঅল ক্যালকুলেশন অফ দ্য এনপিভি। তারপরের পয়েন্টে যাই, যে অনেক সময় হচ্ছে যে একটা ওয়ার্কিং ক্যাপিটাল ব্লকেজ থাকে, অর্থাৎ হয়তো আমার র মেটেরিয়াল বা রিসিভেবলে কিছু টাকা পড়ে থাকে, তো সেই জিনিসটা যেমন আমার একটা ইনিশিয়ালি একটা আউটফ্লো তৈরি করতে পারে, আবার যখন প্রজেক্টটা শেষ হয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট এই অ্যামাউন্টটা রিফান্ডও হতে পারে, রিটার্ন হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একই টাইম পিরিয়ডে পাচ্ছি, ডিফারেন্ট দুইটা টাইম ফ্রেমে একই অ্যামাউন্ট বা ডিফারেন্ট অ্যামাউন্ট হোক, যেই অ্যামাউন্ট হোক, দুইটা আলাদা টাইমে যে ইন এবং আউট এবং ইন হচ্ছে। তো তাহলে আমরা সেভাবেই আমাকে যদি আমার স্টার্টিংয়ে যদি আমার একটা ওয়ার্কিং ক্যাপিটাল ব্লকেজ থাকে, সেটাকে আমার আউটফ্লো ইয়ার জিরোতে, অর্থাৎ আজকের দিনে আউটফ্লো করতে হবে। এবং যেহেতু 5 বছরের প্রজেক্ট ধরা হয়েছে এখানে, 5 বছর পরে আমি আবার 5,000 টাকা ফেরত পাচ্ছি, সেটাকে আবার আমার ডিসকাউন্ট করতে হবে ফর 5 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এনপিভি ক্যালকুলেশনে কন্ট্রিবিউট করবে। এরপরের পয়েন্টে যাই। সিমিলারলি প্রজেক্ট এন্ডে প্রজেক্টের একটা স্ক্র্যাপ বা স্যালভেজ ভ্যালু থাকতে পারে। তো স্যালভেজ ভ্যালুটার ক্ষেত্রে আবার একটা বিষয় হচ্ছে whether it is this scrap sales is subject to tax or not. তো যদি ট্যাক্স সাবজেক্ট টু ট্যাক্স হয়, তাহলে আমরা যে যে টাকাটা নিড অফ ট্যাক্স যে টাকাটা আছে, সেটাই আসলে আমার ক্যাশ ফ্লোতে আসবে, এবং সেটাকে ডিসকাউন্ট করতে হবে অবশ্যই। একসাথে করি বা আলাদা ডিসকাউন্ট তো করতে হবে প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য, এনপিভিতে আনার জন্য। আর বিষয়টা হচ্ছে যে ট্যাক্সের বিষয়টা অনেক সময় সরাসরি বলা থাকে না, সেক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন করতে পারি। আর স্পেসিফিকভাবে যদি বলাই থাকে যে ট্যাক্স অ্যাপ্লিকেবল, তাহলে তো আর কিছু করার নাই, নিট অফ ট্যাক্স ক্যাশ ফ্লো দিয়ে কাজ করতে হবে। আর যদি বলা না থাকে, তাহলে আমরা অ্যাজাম্পশন নোট দিতে পারি যে অ্যাজিউম দ্যাট স্ক্র্যাপ ইজ নট ট্যাক্সেবল। সেক্ষেত্রে অবশ্য এই 10,000কে ডিসকাউন্ট করতে হতো। তো এই জিনিসটা আসলে মানে ইফ ইউ আর নট অ্যাপ্লাইং দ্য ট্যাক্স, দেন ইউ শুড গিভ এ নোট। আচ্ছা, এরপর একটা বিষয় হচ্ছে ডেপ্রিসিয়েশন ট্রিটমেন্ট। তো যেহেতু আমরা এনপিভি ক্যালকুলেশন করছি বেসড অন নিট ক্যাশ ফ্লো বা নিট ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো, তো সেক্ষেত্রে ডেপ্রিসিয়েশন একটা নন ক্যাশ আইটেম হওয়া সত্ত্বেও আমাদের কেন রিলেভেন্ট, আমাদের ক্যালকুলেশনে কেন রিলেভেন্ট হচ্ছে, জাস্ট বিকজ ডেপ্রিসিয়েশনটা ট্যাক্স অ্যালাউবল এক্সপেন্স। যদি জিরো ট্যাক্স বা ডেপ্রিসিয়েশনটা ট্যাক্স অ্যালাউবল এক্সপেন্স না হতো, তাহলে আমরা ক্যালকুলেশনে ডেপ্রিসিয়েশনটা আনতামই না মোটেই। তো যাই হোক, নর্মালি ডেপ্রিসিয়েশন ইজ এ ট্যাক্স অ্যালাউবল এক্সপেন্স। সেক্ষেত্রে আমরা ওই অ্যাকুরেট ট্যাক্সটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে ইবিআইটি ক্যালকুলেশনের সময় ডেপ্রিসিয়েশনটা বাদ দেই, বিয়োগ করি। তারপরে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যে ইবিআইটি পাই, সেটা থেকে ট্যাক্সটা বাদ দেওয়া হয়। তাহলে আমার প্রফিট আফটার ট্যাক্স হয়। সেই প্রফিট আফটার ট্যাক্সের সাথে আবার নন ক্যাশ যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা, এটা অ্যাড ব্যাক করা হয়। ব্যাক করলে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এটা পেতে পারি। অপারেশনাল ক্যাশ ফ্লোটা পেতে পারি, ফ্রম অপারেশন বলা যায়, অসুবিধা নেই। যদি ওয়ার্কিং ক্যাপিটালের একটা বিষয় আছে, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনাল চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল একটা বিষয়, হোয়াটএভার। তো যাই হোক, তো এইভাবে আমরা করতে পারি। ডেপ্রিসিয়েশনটা আমরা ইবিআইটি ক্যালকুলেশনের সময় বাদ দিতে পারি, অথবা আরেকটা পদ্ধতি, মেথড বি, সেটা হচ্ছে আমরা মোটেই ডেপ্রিসিয়েশনটাকে কনসিডার করলাম না। সো ফলে কি হলো, ফলে আমাদের ট্যাক্সটা হায়ার হয়ে যাবে, মোটেও ইগনোর করার জন্য। যেহেতু আমার প্রফিটটা বেশি আসছে, তো ট্যাক্সটা হায়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আবার যেহেতু হায়ার হয়ে গেছে, আমি পরবর্তীতে এসে আবার ডেপ্রিসিয়েশন ট্যাক্স শিলটা অ্যাড ব্যাক করতে পারি। তাহলে আলটিমেটলি যে ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো বা নেট ক্যাশ ফ্লো যেটা পাচ্ছি, এটা কিন্তু সমানই হচ্ছে। নিচে অ্যালজেব্রা থেকে আমরা বুঝতে পারছি, দেখুন প্রথমে লেখা আছে ক্যাশ ফ্লো, এখানে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট মাইনাস ক্যাশ ডেপ্রিসিয়েশন, এটা একটা আইটেম, হোল ইন্টু ওয়ান মাইনাস টি, তার মানে ট্যাক্সটা মাইনাস হয়ে গেল।
তারপর প্লাস যে ডিপ্রিসিয়েশন যেটা নন ক্যাশ এক্সপেন্স এটাকে অ্যাড ব্যাক করলাম, সো আমার ক্যাশ ফ্লো আসলো। এখন আমরা একটু অ্যালজেব্রা করছি। এই মাইনাস ডেপ্রিসিয়েশনটা আলাদা নিলাম, সো সেলস মাইনাস ভিসি মাইনাস ক্যাশ ফিক্সড কস্ট ইন্টু ওয়ান মাইনাস টি। এই মাইনাসটা এখানে মাইনাস ডেপ্রিসিয়েশন ইন্টু ওয়ান মাইনাস টি, আর আগে থেকে তো প্লাস ডেপ্রিসিয়েশন ছিল। সেটাকে একটু অ্যালজেব্রা করে সাজালে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে ফাইনালি পাচ্ছি সেলস মাইনাস ভিসি মাইনাস ক্যাশ ফিক্সড কস্ট ইন্টু ওয়ান মাইনাস টি প্লাস ডেপ্রিসিয়েশন ইন্টু ট্যাক্স রেট। মানে এটাই কিন্তু ডেপ্রিসিয়েশন ইন্টু ট্যাক্স রেট, এটাই কিন্তু দ্য ট্যাক্স শিল্ড। ওকে, সো আমরা এর পরের স্লাইডে যাই, বোঝা গেল তো না? তারপরের স্লাইডে যাই। আচ্ছা, তারপর হচ্ছে ইনফ্লেশন আর ডিসকাউন্টের একটা বিষয় আছে। সেটা হচ্ছে অনেক সময় হয় কি যে আমাদের যে ক্যাশ ফ্লোগুলো দেয়া থাকে সেগুলো হয়তো মেবি নমিনাল টার্মে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে, আর রেটটা মেবি নমিনাল রেটে নাই বা রিয়েল রেটে আছে। সো হোয়াট এভার, যদি আমার ক্যাশ ফ্লোগুলো নমিনাল রেটে থাকে তাহলে ডিসকাউন্ট রেটটা ব্যবহার করতে হবে নমিনাল রেট, আর ক্যাশ ফ্লো যদি রিয়েল থাকে তাহলে ডিসকাউন্ট রেটটা করতে হবে রিয়েল রেটে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে যদি ক্যাশ ফ্লোগুলো নমিনাল বা মানি টার্মে দেয়া থাকে এবং ডিসকাউন্ট রেটটাও মানি টার্মে দেওয়া থাকে তাহলে তো কোনো অসুবিধা ছিল না, নর্মাল পদ্ধতিতে ডিসকাউন্ট করে ফেলতাম। কিন্তু এমন যদি হয় ক্যাশ ফ্লোগুলো নমিনাল রেটে আছে বাট ডিসকাউন্ট রেটটা দেওয়া আছে রিয়েল রেট, সেক্ষেত্রে আমাকে এই যে ফিশারের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমাকে কিন্তু রিয়েল রেটকে নমিনাল রেটে কনভার্ট করে নিতে হবে বা ট্রান্সফার করে নিতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই ইনফ্লেশন, এই রেটটা তো ইনফ্লেশনটা তো দেয়া থাকতে হবে কোশ্চেনে, নাহলে তো সম্ভব নয়। তো অথবা এমন যদি হয় ভাইসি ভার্সা, এমন যদি হয় যে আমার ক্যাশ ফ্লোগুলো রিয়েল রেটে দেওয়া আছে আর ডিসকাউন্ট রেটটা নমিনাল রেট আছে, তো সেক্ষেত্রে আমাকে আবার নমিনাল রেটও বের করে নিতে হবে এই একই ফর্মুলা ব্যবহার করে। এর পরের পয়েন্টে যাই। এনপিভি ক্যালকুলেশন করার সময় কারেন্সি কনসিস্টেন্সিও একটা বিষয়। অর্থাৎ আমার ক্যাশ ফ্লোগুলো যদি এক কারেন্সিতে থাকে, সে পাউন্ড স্টার্লিংয়ে আছে, আর রিকোয়ার্ড রেট বা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আছে ডলারে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডলারকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল পাউন্ডে কনভার্ট করে নিতে পারবো। এবং সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এই ফর্মুলাটা ব্যবহার তো আমরা করতেই পারছি, অথবা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে কনভার্ট না করে অর্থাৎ ডলারে রেখেই আমরা যদি ক্যাশ ফ্লোগুলোকে ডলারে কনভার্ট করে নিয়ে আসতে পারি ইয়ার টু ইয়ার, এবং সেই ক্যাশ ফ্লোটাকে ডলার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ডিসকাউন্ট করলো আমরা কিন্তু এনপিভি একই পাবো। তো আমরা সামনে একটা ম্যাথ দেখবো, এই ম্যাথে আমরা বুঝতে পারবো, যে ম্যাথটা পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা যে কিভাবে কাজ ফাংশন করে। তো মোদ্দা কথা হচ্ছে আমার যে কারেন্সিতে আমার ক্যাশ ফ্লো আছে সেই কারেন্সি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে ডিসকাউন্ট করতে হবে। এখন দুইটা কারেন্সির কি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আলাদা হবে? হ্যাঁ, আলাদা হবে, কারণ এখানে ওই যে ইন্টারেস্ট রেট একটা বিষয়, ইন্টারেস্ট রেট প্যারিটির কারণে আলাদা হবে। আমরা দেখবো সামনে। তারপরে পেমেন্টটা হচ্ছে ট্যাক্স পেমেন্ট টাইমিং। ট্যাক্স পেমেন্ট অনেক সময় হয় কি, যে বছরের ট্যাক্স সেই বছরে পেমেন্ট না হয়ে পরের বছর হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা যেহেতু এনপিভি গুলো ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো গুলো বের করে হচ্ছে ইয়ার টু ইয়ার বেসড অন ক্যাশ, তো যে বছরে আসলে পেমেন্ট হবে সেই বছরই ক্যাশ আউটফ্লোটা দেখাতে হবে। সো এখানে একটা এক্সাম্পল বলা আছে যে ইয়ার ওয়ানে আমার ট্যাক্স হচ্ছে 3000 বাট পেইড ইন ইয়ার টু, তাহলে আমার ইয়ার ওয়ানে কোনো কিন্তু এই ট্যাক্সের জন্য ক্যাশ ফ্লো নাই জিরো, বাট ইয়ার টুতে এই ক্যাশ আউটফ্লো দেখাতে হবে 3000, আবার ইয়ার টু এর ইয়ার থ্রিতে যাবে এইভাবে। আবার এরকম হতে পারে যে কোনো একটা ইয়ারে ক্যাশ ট্যাক্সটা 50% ওই বছরেই পেমেন্ট হচ্ছে এবং 50% পরের বছর পেমেন্ট হচ্ছে, এমন হতে পারে, কোশ্চেনে থাকে। তো সেক্ষেত্রে একই রকমভাবে যে বছরে যতটুকু ক্যাশ ফ্লো হবে, অর্থাৎ ইয়ার ওয়ানে 50% ট্যাক্স করবো এবং তার ইয়ার ওয়ানেরই 50% ট্যাক্স আবার ইয়ার টুতে যাবে। আবার একই সাথে ইয়ার টু এর নিজস্ব যে ট্যাক্স আছে তার 50% ইয়ার টুতে যাবে এবং বাকি 50% ইয়ার থ্রিতে যাবে, এভাবে কন্টিনিউ করবে। সো আমরা ম্যাথ করলে এগুলো দেখতে পারবো, এগুলো তেমন কঠিন কিছু না, বাট
হঠাৎ করে যদি আগে থেকে এটা সম্পর্কে প্রিপারেশন না থাকে, কনফিউশন তৈরি করতেই পারে কারোর কাছে। পরের পয়েন্ট। আচ্ছা, যদি দুটো প্রজেক্টের মধ্যে কম্পেয়ার করার সময় আমাদের যদি প্রজেক্ট লাইফটা ইকুয়াল হয় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আনইকুয়াল প্রজেক্ট লাইফ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এনপিভি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কোনো হুইচ প্রজেক্ট ইজ বেটার এই সিদ্ধান্তটা নিতে পারি না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা পজ দিয়ে একটু দেখে নিন। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এনপিভি আলাদাভাবে দুইটা প্রজেক্টের বের করতে হবে, দুইটা আনইকুয়াল লাইফের প্রজেক্টের এনপিভি আলাদাভাবে বের করতে হবে, এবং আমরা সরাসরি এনপিভি টু এনপিভি কম্পারিশনে না যেয়ে আমরা সেই এনপিভি গুলোকে রেসপেক্টিভ অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ করলে যেটা পাবো সেই জিনিসটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল অ্যামাউন্ট বা ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল অ্যানুইটি বলা হয়েছে এখানে। এবং এই দুইটা ইকুইভ্যালেন্ট অ্যানুয়ালাইজড অ্যামাউন্টকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো হুইচ ওয়ান ইজ বেটার, যেটা বড় হবে সেটাই বেটার হবে। সো আমরা এর আগে এই ধরনের একটা ম্যাথ করেছি, সো সেই ম্যাথটা আমরা দেখলেই আরেকবার দেখলে আমরা বুঝতে পারবো। এর পরের স্লাইডে যাচ্ছি। ক্ষেত্রে অনেক সময় বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এই কথাগুলো বলা থাকে। তো বেস্ট কেস মানে তো বেস্ট কেসই, বেস্ট কেস মানে হচ্ছে দ্য রেভিনিউ ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য কস্ট ইজ দ্য লোয়েস্ট। আর ওয়ার্স্ট কেস ঠিক তার উল্টা, রেভিনিউ ইজ দ্য লোয়েস্ট, কস্ট ইজ দ্য হাইয়েস্ট। তো এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে, এখানে বেস কেস রেভিনিউ বলা আছে 1 লাখ +-10% ব্যান্ডে, আর বেস কেস কস্ট বলা আছে হচ্ছে 60,000, সেটাও +-10% ব্যান্ডে। তো বেস্ট কেস মানে কি, বেস্ট কেস মানে হচ্ছে রেভিনিউ হচ্ছে 10% হায়ার, অর্থাৎ 1 লাখ +10% ইকুয়াল টু 1,10,000। আর কস্ট, বেস্ট কেসে কস্ট কি, কস্ট হচ্ছে 10% লোয়ার, অর্থাৎ 60,000 -10% 54,000। তো প্রফিট হচ্ছে 56,000। আবার ওর্স্ট কেসে revenue is 10% lower, which is 90,000, and cost is 10% higher, which is 66,000. The profit is 24,000. So best case এই ক্ষেত্রে এই এক্সাম্পলে বেস্ট কেস প্রফিট হচ্ছে 56,000 আর ওয়ার্স্ট কেস প্রফিট হচ্ছে 24,000। এর পরের পয়েন্ট, সেন্সিটিভিটি টেস্টিং আমরা আসলে দুটো অ্যাপ্রোচে বা দুটো মেথডে করতে পারি, যদিও দুইটা মেথডের অর্থ একই না, মানে যে আউটপুটটা পাবো সেটা দুটো একই জিনিস মিন করে না, কিন্তু দুইটাই সেন্সিটিভিটি টেস্টিং। সো প্রথম অ্যাপ্রোচটা আমরা সাধারণত আমরা জানি যে যে কোনো একটা সে 10%, আমরা যে 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 জিনিসটার সেন্সিটিভিটি টেস্ট করছি তাকে 10% বাড়িয়ে আবার নতুন করে এনপিভি বের করে দেখবো যে এনপিভিতে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। এক্সাম্পল, যেমন আমরা হচ্ছে ফিক্সড কস্ট যদি 10% বাড়াই তাহলে আমার যে এনপিভি কমে যাবে, কস্ট বাড়লে এনপিভি কমে যাবে। এনপিভিটা আসলে আগের বেস কেস থেকে কত পার্সেন্ট কমলো, এটা একটা অ্যাপ্রোচ, এইভাবে আমরা সেন্সিটিভিটি টেস্ট করতে পারি। আবার 10% প্লাস করলে যে আমার এনপিভি, কস্ট 10% প্লাস করলে এনপিভি যত পার্সেন্ট কমবে, যে ম্যাগনিটিউডটা, কস্টটা ফিক্সড কস্টটা 10% কমালে এনপিভি বাড়বে, সেই বাড়ার যে ম্যাগনিটিউডটা সেমই থাকবে, কারণ এনপিভি, কারণ হচ্ছে এনপিভি গুলো আমি যদি গ্রাফিং করে এগুলো একটা স্ট্রেট লাইনে থাকে আসলে। সো যে কোনো একটা +10% টেস্ট করাটাই যথেষ্ট হবে, -10% আর টেস্ট করতে হবে না, কারণ ম্যাগনিটিউড তো একই পাবো। আচ্ছা, আরেকটা যেটা মেথড 2, সেটা হচ্ছে ইউজিং দিস ফর্মুলা। এটা একটা সেন্সিটিভ মার্জিন ইকুয়াল টু এনপিভি ডিভাইড বাই পিভি অফ দ্য এলিমেন্ট ইন কোশ্চেন। যেমন আমরা যদি ফিক্সড কস্টের কথা চিন্তা করি, আগে বেস কেসে এনপিভি উপরে দিব, ডিভাইডেড বাই নিউমারেটর হচ্ছে বেস কেস এনপিভি ডিভাইড বাই ওই যে আমার যে ফিক্সড কস্টে, যে ফিক্সড কস্ট যদি আমার যে 10% এখানে ফিক্সড কস্টের যে আমার প্রেজেন্ট ভ্যালু আছে সেটা সেটা অনলি ফিক্সড কস্টের যে প্রেজেন্ট ভ্যালু আছে সেটা দিয়ে আমি যদি ডিভিশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সেন্সিটিভিটি মার্জিন। আমরা দেখব কোনো একটা ম্যাথে হয়তো দুইটা মেথডই সাইড বাই সাইড করে দেখবো আসলে কোনটা কি মিন করছে। তারপরে দ্য লাস্ট পয়েন্ট। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আমার কোনো রেভিনিউ ডেটা নাই, বরং শুধু কস্ট ডেটা আছে। তো
তো তাতে কোনো সমস্যা নেই, কস্ট ডেটার উপরও তো এনপিভি বের করা যাবে। সো সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল বলা আছে, কোন একটা মেশিন 8,000 টাকা পার ইয়ার সেভ করছে ফর 5 ইয়ার্স, এবং সেই মেশিনটার দাম হচ্ছে 30,000, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। তো সেভিং এর প্রেজেন্ট ভ্যালু আগে বের করুন, অ্যানুইটি যেহেতু ইকুয়াল, সো অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে সেভিং এর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 30,326, আর কস্ট ছিল 30,000, তাহলে এনপিভি হচ্ছে পজিটিভ 326 পজিটিভ। তার মানে উই গো ফর দিস ইনস্টলেশন অফ দিস মেশিন অ্যাজ পার দ্য এনপিভি criteria of the decision making. ফাইনালি এই পেজটাতে আমরা আসলে ওই তার আগে যে পয়েন্টসগুলো আলোচনা করে আসলাম, এই 13টা পয়েন্টই এখানে লিস্ট ডাউন করা হয়েছে। তো এই পয়েন্টসগুলো আমাদের মনে রাখা খুবই জরুরি, যেহেতু এগুলো থেকে ওয়ান অর মোর ট্রিক্স হয়তো এক্সাম কোশ্চেনে থাকবে। সো আগে থেকে যদি আমাদের একটা প্রিপারেশন থাকে, প্রথমেই যেটা বললাম, তাহলে অনেক বেটার ইকুইপ থাকা যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো একটা সেশনে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।